দেখছেন এটা নিউজ। আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই যে সোমবার থেকে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলন 2025 শুরু হয়েছে তা আজকে শেষ দিন এবং সেখানে কিন্তু আজকেও বেশ কয়েকটি সেশন চলছে যা আমরা আমাদের খবরে আপনাদের জানানোর চেষ্টা করছি। এবং এই সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের যে সম্ভাবনাময় খাতগুলো সেখানকার 5টি খাতের উপরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল ইকোনমি ও টেক্সটাইল এবং এই খাতগুলো বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরে উৎসাহিত করা হচ্ছে যারা বিনিয়োগকারী এসেছেন 70টি দেশের তাদেরকে। আমরা এ নিয়ে আরও কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ আসলে কেমন ভূমিকা রাখতে পারে আজকে আলোচনার বিষয়। মোহাম্মদ আহসানুল আলম, হেড অফ এজেন্ট ব্যাংকিং, প্রিমিয়ার ব্যাংক থেকে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে 4 দিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলনটা চলছে তার আজকে শেষ দিন এবং আপনার কাছে শুরুতেই জানতে চাই বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের অর্থনৈতিক গুরুত্ব আসলে কি এবং কতটা? ধন্যবাদ আপনাকে। এই যে বাংলাদেশে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, এটি কিন্তু বাংলাদেশের ভূমিতে এবারের আগে কখনো হয়নি। আমরা কিন্তু সেই বাংলাদেশ শুরুর সময় থেকে জেনে আসছি যে আমাদের দেশটা সুজলা সফলা, শস্য শ্যামলা এবং অপার সম্ভাবনার একটি দেশ। এটা আমরা কিন্তু জেনে আসছি। অনেক উন্নয়নও হয়েছে এবং এই যে বাংলাদেশ, এখানে কিন্তু এই ছোট্ট ভূমিতে কিন্তু প্রায় 18 কোটি মানুষ বা 180 মিলিয়ন মানুষের বসবাস এবং মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এই 18 কোটি মানুষ থাকার পরেও কিন্তু আমাদের দেশটা অর্থনৈতিকভাবে সেইভাবে উন্নয়নের দিকে যেতে পারিনি আমরা। পাশাপাশি আমাদের দেশের যে ভূমি বা আমাদের যে বেশি জমি, এটা কিন্তু ফার্টাইল একটা জমি। এখানে জলে মাছ, ডাঙায় গাছ, যেই দুটি কিন্তু মানুষের জীবনের জন্য অপরিহার্য দুটি জিনিস। এরপরেও আমরা কেন জানি অর্থনৈতিকভাবে এখন পর্যন্ত উন্নয়নশীল জায়গায় রয়ে গেছি। তো এই জায়গাটাতে যেটা পরিবর্তন এই সম্মেলনের মাধ্যমে আসতে পারে, যে আগে আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে যেতাম আমাদের চাহিদা নিয়ে, যে আমাদের দেশে এই অপার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা আছে। ওনারা বিদেশে থেকে যতটুকু বুঝতেন সেইভাবে তারা এখানে বিনিয়োগ করতেন। বিদেশি বিনিয়োগ আগেও আসছে, কিন্তু এইভাবে আসে না, আসার সুযোগটা সৃষ্টি হয় নাই। আর এখন যেটা হয়েছে যে যারা বিনিয়োগ করবেন তারা সরাসরি আমাদের দেশে চলে আসছেন, এদেশের মানুষের সাথে কথা বলছেন, এদেশের বিভিন্ন ইপিজেড অলরেডি তারা ঘুরে দেখেছেন। এই যে বাস্তব অবস্থাটা দেখে ওনারা যে বিনিয়োগ করবেন, এখানে একটা বিশাল পরিবর্তন আমার মনে হয় আসতেও পারে। এবং যেমন গতকালকের আলোচনায় আমরা যেটা দেখলাম, ওনারা যেটা বলেছেন, এটা দিস ইজ নট দ্য ম্যাটার অফ বাংলাদেশ অনলি, এটা কিন্তু একটা গ্লোবাল সম্মেলন হচ্ছে। অর্থাৎ এই 180 মিলিয়ন বা 18 কোটি মানুষের সাথে কিন্তু সারা বিশ্বের যে 800 কোটি মানুষ আছে বা 8,000 মিলিয়ন মানুষ আছে, সেই সমস্ত মানুষের সাথে কিন্তু একটা ব্যবসায়িক সেতু বন্ধনের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং দীর্ঘমেয়াদী একটি উন্নয়নের বিষয়। এটা খুব দ্রুত হয়ে যাবে সেটা না, কিন্তু একটা শুরু কিন্তু এটা হয়েছে। এবং এই যে দুটো বিষয়, একটা হচ্ছে গ্লোবাল সারা বিশ্বের মানুষের সাথে আমাদের দেশের মানুষের ব্যবসায়িক একটা সংযোগ, আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের যে ব্যবসা এবং বিদেশের যে উন্নয়ন, এই দুটার ভিতরে একটা সংযোগ। এর মাধ্যমে আমি মনে করি, বিশেষ করে আপনি যে 5টা বললেন তার মধ্যে যদি আপনি কৃষিতে যান, যে আমি একটু আগে যেটা বললাম যে এদেশের জলে মাছ, ডাঙায় গাছ, কৃষি নির্ভর এই দেশটিতে যদি আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে, বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে আমরা যদি এখানে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি, এটা একটা রিয়েলি একটা অপার সম্ভাবনা আমরা বাস্তব দেখতে পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে একটা পরিসংখ্যান আমি এখানে দিতে পারি, যে আমাদের দেশ কিন্তু বিশ্বে মৎস্য উৎপাদনে কিন্তু তৃতীয়, অথচ দেশটা কিন্তু ছোট। এবং আমাদের দেশের যে টোটাল জলাভূমি আছে, এই জলাভূমির মাত্র 10% জমিতে কিন্তু মাছের চাষ হয়, অর্থাৎ 90% জমিতে এখনো মাছের চাষ হচ্ছে না। তাহলে 10% মাছের চাষ হওয়ার ফলশ্রুতিতে কিন্তু আমরা তৃতীয় হয়ে গিয়েছি। তাহলে যদি এটাকে আরো 10 গুণ বৃদ্ধি করি আমরা, তাহলে কোন পর্যায়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা বিদেশে মৎস্য রপ্তানি করে কত টাকা আহরণ করতে পারি। কাজে আমি মনে করি অন্যদিকে কৃষিতে আসেন, যে যেখানে মাছের চাষগুলি হচ্ছে আমাদের দেশে, সেখানে কিন্তু অনেক জমি একত্রীকরণ করে ফেলা হচ্ছে। আপনি যদি ময়মনসিংহ অঞ্চলে যান বা আপনি যদি কুমিল্লা অঞ্চলে যান, দেখবেন যে গ্রামের পর গ্রামের জমিগুলিকে একসাথে করে কিন্তু তারা মাছের চাষ করছে। অথচ দেখেন অন্যান্য শস্য যেগুলি আছে, ধান বলেন, আলু বলেন, সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে চাষ হচ্ছে। যে বিদেশি যে সমস্ত যান্ত্রিক কৃষি প্রযুক্তি আছে,
এই প্রযুক্তির মাধ্যমে যদি আমরা ম্যাপিং করে যদি 100 কৃষকের জমিকে যদি একসাথে করে ফেলা যায় বা এই ধরনের প্রযুক্তি যদি আমরা নিয়ে আসি, তাহলে কৃষিতেও কিন্তু সেই একই রকম দ্বিগুণ তিনগুণ ফলন সম্ভব। অবশ্যই। কাজেই আমাদের একটা বিরাট বড় কৃষি বিপ্লবের সুযোগ কিন্তু আমাদের চলে আসতেছে, সামনে চলে এসেছে। যে আমি মনে করি যে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি বাংলাদেশে এসে সরেজমিনে পরিদর্শন করে তারা যে বিনিয়োগের একটা রাস্তা সৃষ্টি হচ্ছে, আমি মনে করি এটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করবে, আমি আশা করি। আচ্ছা, এই বিনিয়োগ সম্মেলনের উদ্দেশ্য যদি সার্থক হয়, বাংলাদেশের যে সাধারণ মানুষ আছেন এবং যে তাদের আর্থিক অবস্থা আছে, তার কি কোনো পরিবর্তন হবে? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি মনে করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, আমরা কিন্তু এতদিন যাবৎ বলে আসছি যে মানে 1% মানুষের কাছে 99% টাকা চলে গেছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বিগত কিছু দিনের যে সমস্ত পরিসংখ্যান চলে আসছে, এটা কিন্তু চলে আসছে যে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, কিন্তু সেটা মুষ্টিমেয় কতিপয় মানুষের হাতেই কিন্তু কুক্ষিগত ছিল। তো এই যে এখন বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তারা তাদের সাথে যে পরিচিত হচ্ছে, তার মানে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নটা, সেটার মধ্যে কিন্তু একটা সমতা বিধান সৃষ্টি হবে। অর্থাৎ সারা দেশব্যাপী যে বিভিন্ন ধরনের উদ্যোক্তা আছে, কৃষি উদ্যোক্তা থাকতে পারে, ফার্মাসিউটিক্যাল উদ্যোক্তা থাকতে পারে, মৎস্য উদ্যোক্তা থাকতে পারে, এই যে উদ্যোক্তাদের সাথে বিদেশি বিনিয়োগের যে একটা সরাসরি সম্পর্ক হচ্ছে, তাতে করে যেটা হবে যে আমাদের এটা কিন্তু এখন সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে। অর্থাৎ 18 কোটি মানুষের যে সমস্ত এলাকায় থাকুক না কেন, প্রত্যেক মানুষ কিন্তু এটা সুফলভোগী হবে, এবং আমি মনে করি যে সেই সমতাটা বিধান হবে। দ্বিতীয় যে বিষয়টি, আমরা কিন্তু একটা কথা বলি যে প্রান্তিক জনগোষ্ঠী। আসলে এই ছোট একটা দেশে আপনি প্রান্তিকটা কত দূরে মানুষকে আপনি প্রান্তিক বলবেন? প্রান্তিক শব্দটা কিন্তু আসলে ভৌগোলিক দূরত্ব দিয়ে আমরা বলি না। আচ্ছা, এটা বোঝার একটা ব্যাপার আছে। আমি মনে করি যে আমাদের এই সমস্ত আলোচনাগুলি মানুষের বুঝে সচেতন হওয়ার জন্য কথা বলে বলছি। প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু আমাদের কারওয়ান বাজারও আছে, কারণ কারওয়ান বাজারেও অনেক মানুষ থাকতে পারে, বা ঢাকা শহরের আশেপাশের এমন অনেক মানুষ আছে যারা অর্থনৈতিক উন্নয়নের সুফলটা কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ অর্থনৈতিকভাবে অনগ্রসর যে ইয়ে আছে, জনগণ আছে, তাদেরকেই কিন্তু আমরা অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী বলছি। এটা কিন্তু দূরত্ব দিয়ে না, অর্থনৈতিক অবস্থা দিয়ে। অর্থাৎ যারা উচ্চবিত্ত আছে আর যারা নিম্নবিত্ত আছে, তাদের ভিতরে দূরত্বটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষগুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তার সাথে চলে আসে, তাদের সাথে কর্মসংস্থানের সৃষ্টি হয়, এবং কর্মসংস্থানের মাধ্যমে যদি তাদের আর্থিক উন্নয়ন হয়, তার মানে কিন্তু 18 কোটি মানুষের একটা বৃহৎ অংশই কিন্তু অর্থনৈতিক মূল চাকার ভিতরে চলে আসে একটা সৃষ্টি হচ্ছে। অবশ্যই। আপনি যেহেতু কর্মসংস্থানের কথা বলছিলেন, উন্নয়ন হবে। জি, আপনি যেহেতু কর্মসংস্থানের কথা বলছিলেন, আমি তাহলে কর্মক্ষেত্রের জায়গাটিতে আসি। এই সম্মেলনকে ঘিরে আসলে যে বিষয়গুলো উঠে আসছে, এবং যে বিদেশি বিনিয়োগকারী ইতোমধ্যেই কিন্তু বিনিয়োগের বেশ আগ্রহ প্রকাশ করেছেন, এতে করে জনগণের জন্য কর্মক্ষেত্র এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কিরকম প্রভাব পেতে পারে, এবং কর্মক্ষমতা আসলে বাড়ানোর কিরকম আশঙ্কা হতে পারে, এটা আমি আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। প্রিমিয়ার ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং মোহাম্মদ আহসানুল আলম আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা এই যে কর্মদক্ষতা সৃষ্টির প্রভাব জানতে চাচ্ছিলাম, সেটা যদি বলতেন। এখানে দুটো জিনিস আপনি বলেছেন, একটা হচ্ছে কর্মসংস্থান এবং কর্মদক্ষতা। জি, সংস্থানের জায়গাটা আমি এভাবে আলোচনা করি যে এই যে বিদেশি বিনিয়োগগুলি আসছে, তার মানে দেশে কিন্তু নতুন নতুন অনেক শিল্প প্রতিষ্ঠান বা অনেক কর্মক্ষেত্র কিন্তু সৃষ্টি হচ্ছে। তো কর্মক্ষেত্র যখন সৃষ্টি হবে, তখন কিন্তু কর্মের চাহিদা বাড়বে। কর্মের চাহিদা যখন বাড়বে, তার জন্য কর্মীর চাহিদা বাড়বে। তো কর্মী আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। তো কর্মীর চাহিদা যখন বাড়বে, তখন কিন্তু কর্মীর মূল্যটা বেড়ে যাবে। অবশ্যই। তার মানে আমাদের দেশের মানুষ আগে তার নিজের কর্মের যে পরিমাণ বেতন ভাতা দিয়ে পেত, এখন কিন্তু তার চাইতে বেশি পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। কাজেই কর্মসংস্থান তো হচ্ছে। অন্যদিকে দেখেন, এই যে বিদেশি প্রযুক্তি আসবে আমাদের দেশে, আমরা কিন্তু এখনো অনেক কিছুই আমরা
ট্রেডিশনাল সিস্টেমে করি, সেই পুরনো ধাঁচে করি। আচ্ছা, এখানে কিন্তু দক্ষতার কোনো ব্যাপার নেই, সেই পুরনো দক্ষতার মধ্যে রয়ে গেছে আমরা। তো যেহেতু বিদেশিরা আসবে তখন কিন্তু তারা তাদের প্রযুক্তি সহকারে এখানে আসবে। আচ্ছা, প্রযুক্তি নিয়ে যখন আসবে তখন কিন্তু তাদের দক্ষতা বাড়ার সুযোগটা সৃষ্টি হবে, এটা পরিষ্কার আমরা বুঝতেই পারছি। জি, কাজে আমি মনে করি যে এটা এই সম্মেলন যদি সাকসেসফুল হয় এবং বিদেশি বিনিয়োগকারী যদি সত্যি সত্যি আমাদের দেশে আসা শুরু করে, তাহলে কর্মসংস্থান এবং কর্মদক্ষতা দুইটা জায়গায় আমাদের প্রভূত মানে ডেভেলপমেন্টের একটা সুযোগ সৃষ্টি হবে। আমরা আসলে মানুষের আর্থিক অবস্থার কথা বলছিলাম, কিন্তু এখন যদি আমরা বলি যে বিনিয়োগ সম্মেলনের পরবর্তী সময়ে যে পরিবর্তনগুলো আসবে, ব্যাংকিং খাতে আসলে তার কিরকম পরিবর্তন হতে পারে? ব্যাংক এবং ব্যবসা এই দুইটা হচ্ছে একটা আরেকটার অপরিহার্য অংশ। কাজে যেই ধরনের ব্যবসায়ী ডেভেলপমেন্ট করুক না কেন, ব্যাংকের ডেভেলপমেন্ট হবে। তো এই মুহূর্তে ধরেন বিগত কিছু দিনের ঘটনাবলীর কারণে আমাদের ব্যাংকিং খাতে যে ঘটনাটা হয়েছে, যে কিছু কিছু ব্যাংকে কিন্তু তারল্যের একটা অভাব আমরা পরিলক্ষিত হয়েছে। ফলে আমরা দেখা যাচ্ছে যে আমরা নতুন নতুন যে সমস্ত উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু আমরা ঋণ দিতে পারছি না, অনেক ব্যাংকে ঋণ দিতে পারছে না। কাজেই এই নতুন বিনিয়োগ যদি বাংলাদেশে চলে আসে, তাহলে এই তারল্য সমস্যার কিন্তু একটা সমাধান হবে। ফলে বিদেশি বিনিয়োগের পাশাপাশিগুলি ব্যাংকগুলিও কিন্তু নতুন নতুন ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কিন্তু অলরেডি বলেছেন যে 900 কোটি টাকা কিন্তু উনি অলরেডি একটা ইয়ে দিয়েছেন, যে স্টার্টআপের জন্য অলরেডি ফান্ড দিয়েছেন, অর্থাৎ এটা কিন্তু ব্যাংকের মাধ্যমে আসবে। কাজেই ব্যাংকগুলির বর্তমান যে আর্থিক একটা সংকট এবং ব্যাংকগুলির ডেভেলপমেন্টের যে একটা ইয়া ছিল, সেটার পরিধিটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এবং ব্যাংকের আসলে যে বিষয়টা হয়েছে যে আমাদের দেশের মানুষের যে সঞ্চয়ের প্রতি যে একটা আগ্রহ বা ব্যবসায় বিনিয়োগের যে একটা আগ্রহ, সেই জায়গার সাথে ব্যাংকের একটা কিন্তু দূরত্ব ছিল, কারণ গ্রাম পর্যায়ে কিন্তু ব্যাংকগুলি সেভাবে যেতে পারে না, মানুষের কাছে পৌঁছতে, যেটা আমি এর আগেও বিভিন্ন আলোচনা আপনাদের এখানে বলেছি যে যেহেতু আমি এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করি, যে আমরা কিন্তু প্রত্যন্ত চলে গেছি। কাজে এই যে আমরা এখন বলছি যে প্রান্তিক পর্যায়ে যা জনগোষ্ঠীর কাছে যাওয়ার জন্য ব্যবসায়িক যেটা, এবং পাশাপাশি আমরা ব্যাংকরা চলে গেছি। কাজে এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এই যারা বিনিয়োগ করে আসছেন, আমরা মনে করি তারা যদি এজেন্ট ব্যাংকিং যে সিস্টেম আমরা ব্যাংকিংটা দিচ্ছি, তাদের সাথে সমন্বিতভাবে যদি এজেন্টদের সাথে সমন্বিতভাবে যদি কোনো কিছু করা যায়, আমি মনে করি সেক্ষেত্রে ব্যাংকগুলিও তাদের ব্যবসা বৃদ্ধির একটা সুযোগ সৃষ্টি হবে। বিনিয়োগকারীরাও কিন্তু যাদের মাধ্যমে বিনিয়োগ করবে, অর্থাৎ যাদেরকে সেবা দিবে, অথবা যে সমস্ত সাধারণ মানুষ এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত থাকবে, তারা যদি ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়ে ব্যবসা থাকে, তাহলে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতাও একটা বৃদ্ধি পাবে। অবশ্যই আপনি গ্রাহকদের যে আস্থা ফিরিয়ে আনার কথা, সেটা জোরে শোনা যাচ্ছিল। ব্যবসার যে আসল যে চিত্রটা, সেটা কিন্তু বোঝা যায় না। কাজে ব্যাংকগুলি আমরা একদিকে প্রান্তিক অঞ্চলে যাচ্ছি, অন্যদিকে বিদেশি বিনিয়োগ আসছে। এতে করে আমি মনে করি যে ব্যাংকের যে বর্তমান যে অবস্থা, এটা একটা বিশাল উন্নতি সাধিত হবে বলে আমি আশা করি। আচ্ছা, বিনিয়োগ সম্মেলনের সার্থকতার জন্য আসলে বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ যারা আছেন, তাদের দায়িত্ব আসলে কি হতে পারে বলে আপনার মনে হয়? এটা দেখেন, যেমন গতকালকে যারা উদ্যোক্তা ছিলেন তাদের মুখে আমি শুনেছি যে তারা 18 কোটি মানুষ নিয়ে চিন্তা করছেন, এবং এই 18 কোটি মানুষ বিশ্বের 800 কোটি মানুষের সাথে সম্পৃক্ত হবে। এখন এই 18 কোটি মানুষের কাছে তো এই মেসেজটা বা এই খবরটা পৌঁছাতে হবে। বিনিয়োগ সম্মেলন দেখছে হয়তো ধরেন 10 লক্ষ মানুষ বা 1 কোটি মানুষ, 18 কোটি মানুষ তো দেখছে না। তাহলে এই যে 1 কোটি মানুষ দেখলো, তাদের প্রত্যেকেরও দায়িত্ব হয়ে গেল যে দেখো, দেশে কিন্তু এরকম একটা সুযোগ সৃষ্টি হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে, বিদেশি বিনিয়োগকারী আসতেছে, তথ্য প্রযুক্তি আসতেছে, আমাদের ডেভেলপমেন্টের সুযোগ আসতেছে। কাজেই তাদের কাছে কিন্তু এই খবরটা পৌঁছতে হবে। এই খবরটা কারা পৌঁছাবে? আমরা অনেক সময় মনে করি যে শুধু মিডিয়া পৌঁছাবে না, এখন কিন্তু দেখেন ব্যক্তিক পর্যায়ে কিন্তু ফেসবুকের মাধ্যমে একজন ব্যক্তিও কিন্তু খবর প্রচার করছে, একজন সচেতন নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে অনেক খবরই কিন্তু সত্যতা যাচাই না করে প্রচারিত হচ্ছে। এই জায়গাটায় আমাদেরকে সচেতন হতে হবে। যারা আমরা খবর প্রচার করছি, তাদেরকে দায়িত্ব নিতে হবে, সেটা ব্যক্তিক পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিক প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, তাদেরকে এইটার সত্যতা যাচাই করে, এটা অ্যানালাইসিস করে তারপর কিন্তু একটা জিস্ট এমনভাবে প্রচার করা উচিত যাতে সাধারণ মানুষ এটার সুফলটা বুঝতে পারে। আমি মনে করি যে নেতিবাচক দিকগুলিকে পরিহার করে ইতিবাচক দিকগুলি আমাদের বেশি প্রচার করা উচিত। অন্যদিকে যারা খবরটা পড়ছে, তাদের বোঝা উচিত, অনেকে ভাবে এটা দেশের ব্যাপার, আমার তো ব্যক্তিগত কোনো বিষয় না। আসলে দেশ আর ব্যক্তি একই জিনিস। কাজেই যারা এই খবরগুলি শুনছে, তাদেরও উচিত হবে যে এই খবরগুলি যাচাই বাছাই করে আসলে দেশের জন্য আমাদের কোনটা ভালো। সবচেয়ে বড় যে বিষয়টি এটা আলোচনার প্রয়োজন রাখে, সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে কিন্তু আসলে মতদ্বৈন্দ্বতা বলে কোনো জিনিস নেই।
জি। দেশে কর্মসংস্থান হবে, এখানে তো কোনো অন্য কোনো ইস্যু এখানে আসার কোনো সুযোগ নেই। আচ্ছা। কর্মদক্ষতা বৃদ্ধি আপনি হবে। যদি একটু ছোট করে বলেন, জি, জি। যেহেতু দ্বিমত প্রকাশের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে নির্বাচিত সরকারের সময় আসলে এই বিনিয়োগকারী যারা আছেন তারা সবচেয়ে বেশি ভরসা পাবেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা পাচ্ছেন, একটু ছোট করে যদি বলেন এটা কি আসলে কতটা সঠিক? রাজনীতি, অর্থনীতি, এটা একটার সাথে একটা সম্পর্ক আছে। আমি ওইভাবে আমি জিনিসটা বলতে চাচ্ছি না, কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে কমন ইন্টারেস্ট যেগুলি আছে, জি। সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন, একটা লোক বিনিয়োগ করতে আসবে আপনার দেশে, টাকা দিয়ে বিনিয়োগ করতে আসবে, তাতে করে কর্মক্ষেত্র সৃষ্টি হবে, মানুষের ইনকাম বাড়বে, মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশের প্রযুক্তি খাতে বৃদ্ধি হবে, দেশের কৃষিতে অনেক স্বনির্ভরতা আসবে, হ্যাঁ, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, দেশে নতুন নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আসবে, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হবে। এখানে তো মতদ্বন্দ্বতার কোনো সুযোগটা নেই। কাজে আমি মনে করি, যেমন গতকালকের আলোচনায় ওনারা কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছেন যে এটা একটা শুরু করে দিচ্ছেন, ওনারা একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিচ্ছেন যে দেখো বিদেশিদেরকে বললে কিন্তু তোমার দেশে আসছে, তারা কিন্তু বিনিয়োগ করছে। আমরা যদি উপযুক্ত পরিবেশটা নিশ্চিত করতে পারি এবং পরিবেশটা যদি তাদের জন্য গ্রহণযোগ্য করে দিতে পারি, তাহলে কিন্তু তারা আসবে। এবং এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। এখন ধরেন রাজনৈতিক সরকার এই মুহূর্তে নেই, আমরা ভাবছি, তাই না? তো রাজনৈতিক সরকার তো আসবে, নির্বাচন যখনই হোক হবে, তাই না? আর কিন্তু ওনারা কিন্তু বলেছেন, পরিষ্কার করেছেন যে আমরা এমন একটা উদাহরণ সৃষ্টি করে যেতে চাই যাতে পরবর্তী রাজনৈতিক সরকার এসে এটাকে খুব ইজিলি কন্টিনিউ করতে পারে, সহজ হয়। জি। এটাকে যেন বন্ধ করে দিতে না হয়। এই জন্য ভালো ভালো জিনিসগুলো ওনারা তৈরি করে দিয়ে যাচ্ছেন বা সৃষ্টি করে দিয়ে শুরু করে দিয়েছেন। এই শুরুটা কিন্তু সব না, পরবর্তীতে কন্টিনিউশন আরো বহু ধাপ বাকি আছে। এটা একদিন 2 দিন বা 1 মাস 2 মাস বা 1-2 বছরের বিষয় না, বহু বছর পর্যন্ত আমাদের এই অর্থনৈতিক উন্নয়নটা চলবে। কাজেই আমি মনে করি যে এখানে আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা বিভিন্ন পেশাদারিত্বের সাথে আছি, আমরা যারা মিডিয়াতে আছি, সকলে সামগ্রিকভাবে আমাদের যে সমস্ত বিষয়গুলি একেবারেই কমন ইন্টারেস্ট সাধারণ মানুষের জন্য, সেই জায়গাগুলিতে যেন আমরা আলাদা রেখে এককভাবে, মানে সমন্বিতভাবে যেন আমরা প্রয়াস নিয়ে যেন কাজ করি। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সরকারের সম্মেলন পরবর্তী কোন কোন ধরনের পদক্ষেপগুলো আসলে সম্মেলনের সার্থকতার জন্য সহায়ক হবে বলে আপনার মনে হয়? এই সম্মেলনে সরকারি বিভিন্ন ব্যক্তিবর্গ কিছু বিষয় কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই বিদেশি ইনভেস্টমেন্টদের জন্য বা বিদেশি বিনিয়োগকারী যারা আসেন, তাদের এখানে ব্যবসা করে তাদের এই যে লভ্যাংশটা সেটা নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। জি। আবার এখানে পরিবেশের একটা ব্যাপার থাকে। এখানকে বিভিন্ন যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, ব্যাংকিং প্রতিষ্ঠান বা সেন্ট্রাল ব্যাংক বা আপনার ট্যাক্স অথরিটি বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলির সাথে সম্পৃক্ত হয়েই কিন্তু তারা ব্যবসাটা করে, সেখানে এক্সিস্টিং যে নীতিমালা আছে, সেই নীতিমালায় যদি কোনো পরিবর্ধন বা পরিমার্জন বা কোনো কিছু বাদ দিতে হয় বা নতুন কিছু করতে হয়, সেটা কিন্তু সরকার করবে বলে ঘোষণা দিয়েছে। আচ্ছা। এখন এই জিনিসটাকে ত্বরান্বিত করতে হবে, এটা করে ফেলতে হবে। ঘোষণা দিয়ে কিন্তু বছর পর বসে থাকলে কিন্তু কাজ হবে না, এই কাজটা করে ফেলতে হবে। আরেকটা বিষয় আমি গতকালকে লক্ষ্য করেছি, ওনারা বলেছেন যে কিছু কিছু জায়গা আছে যে বিদেশি বিনিয়োগকারী যখন আসে তখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে দৌড়াতে হয়, 2টা বা 3টা বা 4টা জায়গায় গিয়ে তাদের অনুমতি আনতে হয়। ওনারা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস একটা কথা বলেছেন, এটা আমার খুব ভালো লেগেছে, যে একদম বিদেশি বিনিয়োগকারী একটা জায়গায় বসেই সরকারের বিভিন্ন সংস্থার যে সমস্ত অনুমতির প্রয়োজন আছে বা যে সমস্ত বাধাগুলি থাকে সেগুলি ওভারকাম করার জন্য, সেগুলিকে সমাধান করার জন্য কিন্তু ওয়ান স্টপ সার্ভিসটা পাবে। এটাও আমি মনে করি যে খুব দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকার যারা দায়িত্বে আছেন তারা যদি দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলি কমপ্লিট করতে পারেন এবং যদি শুরু করে দিতে পারেন, গাড়িটা যদি স্টার্ট দিয়ে দিতে পারেন, আমার মনে হয় যে এই গাড়ি পরবর্তী যে সরকারই আসুক বা সাধারণ মানুষ সাদরে গ্রহণ করবে, এত কোনো সন্দেহ নাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন কাজগুলো করার জন্য? কিছুটা সময় অবশ্যই, অন্তত শুরুটা করার জন্য, বাসটা স্টার্ট দেওয়া পর্যন্ত যতটুকু সময়, এই সময়টা আসলে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে। আমি একজন ব্যাংকার, আমি তো আসলে ওগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত না। আমি মনে করি যে যতটুকু সময় দরকার, এই দেশের মানুষ তো বুঝতে পেরেছে বা মানুষ তো অনেক কিছু সচেতন হয়েছে বিগত সময়ের কারণে। সো আমি মনে করি যে যতটুকু লজিক্যাল সময় দরকার সেটুকু সময় তো অবশ্যই তাকে। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ এবং এটিএন নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এই ধরনের আলোচনাগুলি যদি আমরা সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পারি এবং নিউজগুলি যদি পরিমার্জিতভাবে যদি আমরা জনগণের
দোরগোড়ায় নিয়ে পৌঁছে যেতে পারি, দিতে পারি। তাহলে মানুষের সচেতনতার বৃদ্ধি পাবে। এই ধরনের সম্মেলনের মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কর্মকাণ্ড হচ্ছে সেটা সাফল্যমণ্ডিত হবে। সকলকে ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রিমিয়ার ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং মোহাম্মদ আসনুন আলম আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশে বিনিয়োগ নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আশা করতেই পারি যে সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে তার শেষ দিন, এর পরবর্তী সময়ে আরও কর্মক্ষেত্রের সুযোগ হবে এবং বাংলাদেশের অর্থনীতি নিশ্চয়ই আরও ত্বরান্বিত হবে। এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।